হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আজকে আবার নতুন একটা গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাদর রায়হান। আশা করি তোমরা ভালো আছো। প্রতিনিয়ত আমি ভিডিও তোমাদের জন্য আপলোড করে থাকি, তবে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। ভূতের গল্প বিশ্বাস করা না করা, এটা কেবল তোমাদের উপর নিতান্ত নির্ভর করে। তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা আদতে কখনো খুঁজে পাবো না। একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় দাদা নাদি পিসি মাসি সবার কাছে বায়না ধরতাম ভূতের গল্প শোনার জন্য। হয়তোবা সেটা আর এখন আর নেই, তবে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভূতের গল্পগুলোকে প্রতিনিয়তই শুনে থাকি। তো আজকে জয়ন্ত বসুর কলমে লেখা একটা ভূতের গল্প, ভূতের বাড়ির রহস্য তোমাদের সামনে উপস্থাপন করব। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত, সাউন্ড এবং এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম। আমরা গল্পে চলে যাই। যাওয়ার আগে অনুরোধ থাকলো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কথা হচ্ছিল সন্দীপ আর অতনুর মধ্যে। অতনু বলল, বুটটুত বোকাস, অমাবস্যা রাতে একা আমি কত শ্মশানে ঘুরেছি, ভূত দেখা সৌভাগ্য হয়নি। সন্দীপ বলল, যদি অতই সাহস, নদীর ধারে ওই ভুতুরে বাড়িতে রাত্রিবেলায় একলা থাকতে পারবি? চ্যালেঞ্জ করছিস? ভূতের ভয় আমি করি না, তবে সাপ খোপের ভয় করি। পুরো বাড়ির সাপ বিছে এইসব থাকতে অস্বাভাবিক কিছু নয়, থাকতেই পারে। গৌতম বলল, তাহলে তুই হার মানছিস? অতনু বেশ জোর গলায় বলল, হার মানতে আমি রাজি নই, তবে আমার সঙ্গে যদি আর একজন কেউ থাকে তাহলে ওই পোড়াবাড়ির সারা রাত কাটিয়ে দেওয়া যাবে। পোড়াবাড়ি না হলে একলাই আমি থাকতাম। তরিত বলল, ঠিক আছে, অতনুর সঙ্গে যে কেউ একজন যাবে, কিন্তু কে যাবে? ওই ভূতুরে বাড়িতে যেতে কেউ রাজি হচ্ছে না। আমি তেমন সাহসী নই, কিন্তু ভূত দেখার ইচ্ছে অনেক দিন ধরেই আছে, তাই শান্ত গলায় বললাম, অতনুর সঙ্গে আমি যাব। নদীর ধারে পোড়া বাড়িতে কেউ রাজবাড়ি বলে, কেউ আবার দেওয়ানি বাড়ি বলে, আবার কেউ বলে বাগান বাড়ি। অনেকটা জায়গার উপর বিশাল দোতলো বাড়িটা এখন একেবারে ভগ্ন দশায়। দেয়ালে ওখানে ইট খসে খসে পড়ছে, দরজা জানালা পাল্লাগুলো চুরি হয়ে গেছে অথবা ভেঙে পড়েছে। লোহার বিশাল গেটটা মাটিতে বসে গেছে। গেটে পুরনো দিনের বিরাট একটা মরচে ধরা তালা জ্বলছে। একসময় পাঁচিল গেরা ছিল বাড়িটা, পাঁচিল ভেঙে পড়ে গেছে। এখন ওখানে ইটের ভাটার স্তূপ হয়ে রয়েছে। ফাঁকা জায়গাটিতে বড় বড় গাছপালা আর জোর জপরে জঙ্গলের আকার নিয়েছে। এরকম পোড়া বাড়িতে ভূতটুত থাকা অস্বাভাবিক কিছু নয়। রাত 12টায় বন্ধুরা আমাকে অনেক অতনুর ভূতের বাড়ির লোহার গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। ঝিঝি পোকার ডাক জোপরে, শেয়ালে হুঙ্কার ছড়াচ্ছে। আমরা পাঁচিলে ভাঙাচড়া ইটে খুব সাবধানে বাড়ির দিকে এগোতে লাগলাম। হঠাৎ একটা পেঁচা ডেকে উঠলো। চমকে উঠে গেলাম আমি, ভয়ে গলা শুকিয়ে গেল। যতই ভূতের বাড়ি কাছে যাচ্ছি ভয়টা ততই যেন গাঢ় হচ্ছে। উঠান পেরিয়ে আমরা বারান্দায় উঠলাম। টর্চের আলোয় ফেলে চারপাশে দেখে নিচ্ছি। এমন সময় একটা চারদিকে মুখের সামনের দিকে উড়ে গেল। চোখ পড়লো কয়েকটা গেছে ইঁদুরও। মাকড়সার জালে চোখ মুখ জড়িয়ে যেতে লাগলো। গুনগুন করে গান গাইছে মশার ঝাঁক। সারা গম গম একটা স্যাঁতস্যাঁতে ব্যবসা গন্ধ। ভয় ভয় চোখে চারপাশে দেখতে লাগলাম। বারান্দার লগোয়া পর পর কয়েকটা ঘর, তার পাশে দিয়ে দোতলা ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে উঠছি। ঠিক সেই সময় দোতলা থেকে অস্পষ্ট গোঙানি ভেসে এলো। গোঙানিটা ধীরে ধীরে যেন বাড়ছে। ভয়ে আমার পা দুটো আশ্রয়ে গেল, যেন আটকে যাচ্ছে। দাঁড়িয়ে পড়লাম। পেছনে ঘুরে অতনু বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ টর্চটা নিভে গেল। চারদিকে গুটগুটি অন্ধকার। অনুভব করলাম আমার পাশে কেউ যেন একটা দাঁড়ালো। ওর ঘন ঘন নিঃশ্বাস শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ ভয়ঙ্কর ভাবে কেসে উঠলো সে। কাশির শব্দে চমকে উঠলাম আমি। গাটা ছমছম করতে লাগলো। অতনু ভয়ের চেঁচিয়ে উঠল, আপনি কে? কাশতে কাশতে অগস্তক বলল, এই বাড়ির পাহারাদার।
আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, আপনি ভুতুড়ে বাড়ি পাহারা দেন কেন? হ্যাঁ, কি পাহারা দেন? কতগুলো ইট ছাড়া এখানে কি বাই আছে? এখানে এখানে এখনো অনেক কিছু আছে। পাহারাদারের গলার স্বর শুনে বৃদ্ধ বলেই মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ করে ওকে দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পেলাম না। বারান্দার ওপাশ থেকে দুজন মানুষ অস্পষ্ট কথাবার্তা ভেসে আসছে। পাহারাদার বুড়োকে জিজ্ঞাসা করতেই বলল, সম্পত্তি নিয়ে বড়বাবু আর ছোটবাবু কথাবার্তা বলছে। বাবুরা অন্ধকারে বসি কেন? বাবুরা অন্ধকারে আসেন, কথাবার্তা বলেন, আবার অন্ধকারেই চলে যান। আপনি কবে থেকে পাহারা দিচ্ছেন? বড়বাবু ঠাকুরদা বাবার আমল থেকে। বড়বাবু ঠাকুরদা আমি কোলে পিঠে মানুষ করেছে আমাকে। ওর কথা শুনে রীতিমতো কাঁপতে লাগলাম। ভয়ে অতনুর হাতখানা জোরে চেপে ধরে বললাম, ওরে বাবা রে, বেশ তো 100 বছর আগের কথা। বুড়ো বলল, তা হবে, এখানে অনেক রাত হয়েছে, চলো বড়বাবুর ঘরে গিয়ে শুবে। এখানে শোবার জায়গা কোথায়? চারদিকে তো নোংরামি ভর্তি, এখানে কেউ আসে না, থাকে না। এক সময় প্রাসাদ নিয়ে রাতে নাচ গান আর বাজনাতে গম গম করতো, সে এখন অনেক দিনের আগের কথা। আমরা বড়বাবুর ঘরে শুলে উনি কোথায় শোবেন? বড়বাবু কথা বলেই চলে গেলেন, এখন আর এখানে থাকবেন না। ওর গলার স্বর লক্ষ্য করে অন্ধকারের মধ্যে এগিয়ে চললাম। অতনু টর্চটা জ্বালাবার চেষ্টা করছে। একটা করে শিয়াল খুঁড়ে বুড়ো বলল, ইট হচ্ছে বড়বাবুর শোবার ঘর। টর্চটা ঠিক ওই সময় জ্বলে উঠল। আলো জ্বলবার ব্যবস্থা আছে ঘরটার মধ্যে। মোমবাতি জ্বালালো। মোমবাতির আলোয় আগের বুড়োকে দেখে নিলাম। গোরা গরন, মাথায় বাবরি সাদা চুল, পরনে ধুতি, গায়ে কুর্তা, গায়ের রং মিশমিশে কালো। হঠাৎ দেখে মনে হলো এই তো আস্ত ভূত। বাইরেটা নোংরা হলেও বাবুর শোয়ার ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হল রোজ যার যোগ দেওয়া হয়। আসবাবপত্র কোথাও দুলো নেই। শ্বেত পাথরের মেঝে, বেশ বড় মাপের ঘরের মাঝখানে সুন্দর কারুকার্য করা বড় পালঙ্ক, তাতে বিছানা পাতা। একদিকে পুরনো দিনের মস্ত বড় টেবিল, কেনা এক কোণার দিকে বড় লোহার সিন্দুক, একটা যার লণ্ঠন জ্বলছে। দরজা জানালায় সুন্দর পর্দা। ছেলেবেলা ঠাকুরমার কাছে শুনেছি, শনি মঙ্গলবার দিনে যেই এই ভূতের বাড়িতে ঢুকেছে সে আর ফিরে আসতে পারেনি। প্রাণ নিয়ে মনে মনে ভেবে নিলাম, কি আজ শনিবার? বুড়ো বলল, কি ঘরটা পছন্দ হয়েছে তো? আবার শুয়ে পড়ো, মশারি টানিয়ে দিচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, আমি বাইরে থাকবো। বারান্দা দুজন জুতার মশমশ শব্দের শুনতে বুঝতে পারলাম আর কোনো অসুবিধা হচ্ছে না। বাবুরা চলে গেছেন। শোবার আগে অভ্যাসের মতো বিছানায় বসে ঠাকুর প্রণাম করছিলাম। বালিশের মাথা ঠেকাতে যাব, ঠিক সেই সময় বাইরে থেকে পরপর দুটি গুলির শব্দ। খানিকক্ষণ পরে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেলাম। দুজন দরজা খুলে নিচে গিয়ে দেখি অদ্দির পাঞ্জাবি আর ধুতি পরা একজন ভদ্রলোক রক্তাক্ত দেহে মাটিতে পড়ে আছেন। দেখে আমার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। অতি কষ্টে অতনুকে বললাম, পুলিশ ইনফর্ম করা উচিত, না হলে পরে পুলিশ জানতে পারলে খুনের কেসে আমরা ফেসে যাব। অতনু ভয়ে ভয়ে বলল, দূর, থানা পুলিশ করতে গেলে আমরাই ফেসে যাব। তার চেয়ে অতনুর কথা শেষ হতে পারেনি এমন সময় কোথা থেকে 3 জন লোক লম্বা লম্বা লাঠি হাতে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। ভয় পেয়ে গেলাম আমরা। ভূত দেখতে এসে এ আবার কোন বিপদে পড়লাম। এমন সময় বুড়ো এসে বলল, ভয় পেও না, এরা সব বড়বাবুর লাঠিয়াল। থানা পুলিশ করে কোনো লাভ হবে না। সম্পত্তি আর টাকার লোভে এরকম কত খুন আমি নিজেই চোখে দেখেছি। তোমরা দাঁড়িয়ে থাকো, গিয়ে শুয়ে পড়ো। সিঁড়িতে উঠতে উঠতে অতনু ফিসফিস করে বলল, চলো অন্ধকারের মধ্যে এখান থেকে পালিয়ে যাই। চাপা গলায় বললাম, এখন আর কোনো উপায় নেই। বাড়ির চারপাশে বড়বাবুর গুন্ডারা পাহারা দিচ্ছে, ধরতে বলে পিটিয়ে মারবে। আবার আমরা পালঙ্কের উপর এসে শুয়ে পড়লাম। শোয়া মাত্র অগরে ঘুমিয়ে পড়ার অতনু। আমার যেন কিছুতেই ঘুম আসছে না। আতঙ্কে সারা শরীর এখনো কাঁপছে। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। জানালার ওপাশে গ্যাচ গ্যাচ করে বিদ্যুটে একটা শব্দ হলো। আমি শুয়ে শুয়ে টর্চ জ্বেলে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আবার সে অস্পষ্ট গোঙানি শুনতে পেলাম। গোঙানিটা ধীরে ধীরে যেন পালঙ্কের দিকে এগিয়ে আসছে। মনে হলো ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে। ভয়ে
বালিশটা সজোরে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখলাম, রাম রাম করতে থাকলাম, যেন ঘুমিয়ে পড়লাম জানতে পারিনি। বন্ধু এসে যখন ঘুম ভাঙালো তখন আকাশে সূর্য উঠে পড়েছে, ভাঙা জানালা দিয়ে রোদ এসে পড়েছে ঘরের মধ্যে। ধুলো ময়লা ভর্তি নোংরা মেঝেতে আমরা সারা রাত শুয়েছিলাম। আমাদের দুজনের বিস্ময়ের ঘোর কাটলো যখন সন্দীপ হাসতে হাসতে বলল, ভূতের সঙ্গে রাত কাটানো এবং সৌভাগ্য কজনের হয়। সন্দীপের কথা এখন উত্তর দিলাম না, তবে গত রাতের এই বিচিত্র অভিজ্ঞতার কথা আমরা জীবনে কখনোই বলতে পারবো না।